হ্যালো বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমের প্রথম গল্প যে রাজবহন চরিতম গল্পটি রয়েছে তা তোমাদেরকে আমি পড়াবো। খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব, তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। রাজবহন চরিতম যে গদ্যকাব্যটি রয়েছে সেটি দশকুমার চরিতম থেকে নেওয়া হয়েছে। দশকুমার চরিত্রের যে লেখক তিনি হচ্ছেন দণ্ডী। তো দণ্ডির পরিচয় এবং কাল নিয়ে প্রচুর মতবিরোধ রয়েছে। পণ্ডিত মহলের একটি বড় জিজ্ঞাসা, দণ্ডী একজন নাকি দণ্ডী তিনজন? এরূপ বিবাদ বা জিজ্ঞাসার উৎপত্তি দণ্ডী যে রচনাগুলি করেছিলেন সেই রচনাকে কেন্দ্র করে। এরকম রচনা দণ্ডী কটা করেছেন না, দণ্ডির তিনখানি এরকম রচনা রয়েছে। সেই তিনখানা রচনা কি কি? কাব্যাদর্শ, দশকুমার চরিত এবং হচ্ছে অবন্তী সুন্দরী কথা। এই তিনখানা দণ্ডির কবি প্রতিভার সাক্ষ্য দান করে চলেছে। অবন্তী সুন্দরী কথা বইটি পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে এবং তারপরেই দণ্ডির ব্যক্তি পরিচয়ের কিছুটা আভাস মিলেছে। ওই অবন্তী সুন্দরী কথা গ্রন্থ অনুসারে জানা যায় কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে দণ্ডির জন্ম। তিনি ছিলেন কবি ভারবীর প্রপৌত্র। প্রপৌত্র মানে তোমরা জানো, প্রপৌত্র মানে হচ্ছে তোমার ছেলের ছেলে, মানে দণ্ডির ঠাকুরদাদার ছিলেন ভারবী। আর বীরদত্ত ও গৌরীর পুত্র হচ্ছে দণ্ডী। বীরদত্ত হচ্ছে দণ্ডির বাবা এবং গৌরী হচ্ছে দণ্ডির মা। কিন্তু অতি শৈশবেই তাঁর মাতা পিতা মারা যান। শ্রুত ও সরস্বতী নামে দুজনের নিকট দণ্ডী লালিত পালিত হন। দণ্ডির পূর্বপুরুষের আদিনিবাস ছিল গুজরাটের আনন্দপুরে। তারা দণ্ডির দক্ষিণ ভারতের কাঞ্চিতে বসবাস শুরু করেন এবং পল্লবরাজদের একান্ত অনুরাগী ও অনুগত ছিলেন। কবি দণ্ডী খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথমার্ধেই যশস্বী কবি তথা আলংকারিক রূপে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তার ফলে চালুক্যরাজ বিক্রমাদিত্য পল্লবরাজকে পরাভূত করে কাঞ্চি অধিকার করলে দণ্ডী দেশ ত্যাগ করে দেন। পল্লবরাজের প্রতি আনুগত্য ও সহানুভূতি বশত দণ্ডী দেশ ত্যাগ করে নানা দেশে পরিভ্রমণ করতে থাকেন এবং বিভিন্ন শিক্ষালয় থেকে নানা ধরনের শাস্ত্র অধ্যয়ন করেন এবং সকল শাস্ত্রে তিনি জ্ঞান লাভ করেন। বিভিন্ন দেশে পরিভ্রমণের ফলে তিনি স্বাস্থ্য পারঙ্গমত্ব লাভের সঙ্গে সঙ্গে ভারতের যেহেতু বিভিন্ন অঞ্চলে দণ্ডী বসবাস করেছিলেন, তাই সেই সব জায়গার আচার আচরণ রীতি নীতি প্রভৃতি বিষয়েও তিনি একদম প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। এরপর আবার কিছুকাল পরে রাজনৈতিক পরিবর্তন ঘটায় নরসিংহ বর্মা নিজের সিংহাসন পুনরুদ্ধার করলে দণ্ডী আবার দেশে ফিরে আসেন এবং রাজসভায় উচ্চ পদে নিযুক্ত হন। দণ্ডী ধর্মের বিচারে সম্ভবত বিষ্ণু ভক্ত ছিলেন, তবে শৈব শাক্তদের প্রতি তার বিরাগ ছিল না। কিন্তু বৌদ্ধ ও জৈনদের তিনি সুনজরে দেখতেন না। তাঁর রচনায় বৈদর্ভী রীতির প্রশংসা এবং দাক্ষিণাত্যের পল্লবরাজের প্রতি একান্ত অনুরাগবশত সহজেই অনুমান করা যায় যে তিনি দক্ষিণাত্যের বিদর্ভ অঞ্চলেরই অধিবাসী ছিলেন। এরপরে আসি তোমাদের কাব্যের ভাগ। যেহেতু এইটা আমরা একটা গদ্য কাব্য পড়ছি, তো গদ্য কাব্যটা ঠিক কার ভাগ সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই। প্রথমে আসছে কাব্য। কাব্যের দুটো ভাগ, একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য কাকে বলে না, যেইটাকে দেখা যায় সামনে, সেইটা হচ্ছে দৃশ্যকাব্য। আর শ্রব্যকাব্য কি, যেইটাকে শুধুমাত্র কানে শোনা যায়, সেটা হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য কোনগুলো না, সমগ্র নাট্য সাহিত্য। আর শ্রব্যকাব্য কোনগুলো না, শ্রব্যকাব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: গদ্যকাব্য, পদ্যকাব্য, মিশ্র কাব্য। আবার এই গদ্যকাব্যের দুটো ভাগ আছে, কথা আর আখ্যায়িকা। তবে দশকুমার চরিত বা সেই তার অংশ রাজবহন চরিতম কথা না আখ্যায়িকা, সে বিষয় নিয়েও বিস্তর মতবিরোধ রয়েছে, সে বিষয়ে আমি এখন আর যাচ্ছি না। এরপরে আমি তোমাদেরকে বলি দশকুমার চরিতের ঘটনাটা ঠিক কী ছিল। তার আগে তোমাদেরকে দশকুমার চরিতের যে চরিত্রগুলো রয়েছে সেগুলোর সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে রাজহংস বসুমতী। রাজহংস রাজা এবং বসুমতী হচ্ছেন রানী। তাদের একমাত্র পুত্র হচ্ছে রাজবাহন। আর মন্ত্রীর
তিনজন মন্ত্রী ছিলেন, সেই তিনজন মন্ত্রীর আবার তিনজন পুত্র ছিলেন, সেই তিনজন পুত্রের পুত্রগণ রাজবাহনের বন্ধু। তো মন্ত্রী তিনজন কারা কারা ছিলেন? ধর্মপাল, পদ্মোদ্ভব এবং শীতবর্মা। ধর্মপালের তিনজন পুত্র সুমন্ত্র, সুমিত্র আর কামপাল। এবার সুমন্ত্রর পুত্র হচ্ছে মিত্রগুপ্ত, সুমিত্রর পুত্র হচ্ছে মন্ত্রগুপ্ত, কামপালের পুত্র হচ্ছে অর্থপাল। এরপরে দ্বিতীয় মন্ত্রী ছিলেন পদ্মোদ্ভব, তার আবার দুজন পুত্র সুশ্রুত আর রত্নোদ্ভব। সুশ্রুতের পুত্র ছিলেন বিশ্রুত আর রত্নোদ্ভবের পুত্র ছিলেন পুষ্পোদ্ভব। এরপরে 3 নম্বর মন্ত্রী ছিলেন শীতবর্মা, তারও দুটো পুত্র ছিল, সুমতি আর সত্যবর্মা। সুমতির পুত্র ছিলেন প্রমতি আর সত্যবর্মার পুত্র হলেন সোমদত্ত। এরপরে আসি রাজহংসের মিত্র প্রহারবর্মা, তার দুজন পুত্র ছিল অপহারবর্মা আর উপহারবর্মা। এইবারে তোমরা দেখতে পাচ্ছ সবাই 1, 2, 3 করে কয়েকটা নামের পাশে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক ধরেছ, এই 1, 2, 3 এই মোট 10 জন যাদের পাশাপাশি সংখ্যাগুলো লেখা রয়েছে, এই 10 জনকে নিয়েই দশকুমার চরিত। তারা কারা কারা? রাজবাহন, অপহারবর্মা, উপহারবর্মা, মিত্রগুপ্ত, মন্ত্রগুপ্ত, অর্থপাল, বিশ্রুত, পুষ্পোদ্ভব, প্রমতি আর সোমদত্ত। এই 10 জন কুমারকে নিয়েই দশকুমার চরিত রচনা করা হয়েছে। আর সেই দশকুমার চরিতেরই একটা অংশ হচ্ছে রাজবাহন চরিতম। এইবারে তোমাদেরকে আমি দশকুমার চরিতের যে পূর্ব ঘটনা রয়েছে তা কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নাহলে তোমরা হুট করে যদি আমি রাজবাহন চরিতমে শুরু করি, তোমরা আগের ঘটনা না বুঝলে ঠিক করে ব্যাপারটাকে অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। তাই তোমাদের বোঝার সুবিধার্থেই আমি প্রথমেই দশকুমার চরিতের কিছু পূর্ব কথা বা কিছু ঘটনা আমি তোমাদেরকে বলছি। এই যে 10 জন কুমারের নাম বললাম, এই 10 জন কুমার যখন প্রাপ্তবয়স্ক হলেন, তখন একদিন রাজা রাজহংস তাদেরকে দিগ্বিজয়ে পাঠালেন। কিছুদিন বাদে ওই 10 জন কুমার বিন্ধ্যারণ্যে এসে উপস্থিত হলেন। একদিন রাত্রিতে অন্যান্য সকলে যখন ঘুমাচ্ছে, তখন রাজবাহনের সঙ্গে কিরাতের মতো দেখতে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিরাতকে? ব্যাধ। কিরাত শব্দের অর্থ হচ্ছে ব্যাধ। ব্যাধের মতো দেখতে এক ব্রাহ্মণের সাক্ষাৎ হলো। সে বলেছিল তার নাম মাতঙ্গ। সে প্রথম জীবনে অনেক অনাচার করার পর, এক ব্রাহ্মণের প্রাণ রক্ষা করার পর মহাদেবের কাছে একটি বর পেয়েছেন। কে বর পেয়েছেন? না, ওই কিরাত। সে কিন্তু প্রথম জীবনে অনেক অনাচার করেছে, তারপরে একজন ব্রাহ্মণের প্রাণ রক্ষা করেছেন বলে তিনি স্বয়ং ভগবান মহাদেব এর কাছ থেকে একটি বর পেয়েছেন। কি বর পেয়েছেন? না, রাজবাহন তাকে সাহায্য করলে সে পাতাল কন্যা কালিন্দীকে বিয়ে করে পাতালের অধীশ্বর হবেন। রাজবাহন ব্রাহ্মণের কথায় রাজি হয়ে সকলের অজ্ঞাতে ব্রাহ্মণের সঙ্গে পাতালপুরীতে গেলেন এবং ব্রাহ্মণের কালিন্দীর সাথে বিবাহও হলো। তখন কালিন্দী রাজবাহনকে একটি ক্ষুধা তৃষ্ণা হরণ মণি দিলেন। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্ষুধা তৃষ্ণা হরণ মণিটা আবার কি? ক্ষুধা মানে হচ্ছে আমাদের খিদে, তৃষ্ণা মানে হচ্ছে আমাদের জল পিপাসা। সেই খিদে এবং জল পিপাসা এক থাকবে না এমন মণি তিনি দিলেন। সেই মণিটা যদি ধারণ করা হয় তাহলে না পাবে খিদে আর না থাকবে জলের কোনো পিপাসা। এদিকে রাজবাহন যখন পাতালপুরী থেকে ফিরলেন, ততক্ষণে অন্যান্য কুমাররা ঘুম থেকে জেগে রাজবাহনকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে সকলেই নানান দিকে চলে গেছেন। সুতরাং ফিরে কারো দেখা না পেয়ে তিনি তাদের খোঁজে বেরিয়ে পড়লেন। ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে উজ্জয়িনীতে এসে রাজবাহন, যে আগে সোমদত্ত, মানে রাজবাহনের পূর্বজন্মে তিনি কে ছিলেন? সোমদত্ত ছিলেন, এবং পরে পুষ্পোদ্ভবের দেখা পেলেন। সে সময় থেকে তারা 3 জন এই নগরেই রয়ে গেলেন। এরপর এক বসন্তকালে রাজবাহন একটি উপবনে বেড়াতে বেড়াতে মানসারের মেয়ে অবন্তী সুন্দরীকে দেখে মোহিত হয়ে গেলেন। এই নায়িকার এন্ট্রি হয়ে গেছে।
তাহলে রাজবাহনের নায়িকার নাম কি? অবন্তী সুন্দরী। আর তিনি কার পুত্রী? মানসারের। অবন্তী সুন্দরীও রাজবাহনকে দেখার পরই তার প্রতি আসক্তা হলেন, মানে বলতে পারো লাভের ফার্স্ট সাইট। উভয়ের দেখা ও পরিচয়ই পরই রাজবাহনের মনে পড়ে গেল পূর্বজন্মের কথা। পূর্বজন্মে তাদের কিভাবে মিলন হয়েছিল, কে ছিলেন, সেই সব কথা রাজবাহনের মনে পড়ে গেল। তিনি ছিলেন রাজা শাম্ব। তাহলে রাজবাহন পূর্বজন্মে কে ছিলেন? রাজা শাম্ব। আর অবন্তী সুন্দরী ছিলেন তার পত্নী যজ্ঞবতী। আর অবন্তী সুন্দরী কে ছিলেন? রাজা শাম্বের স্ত্রী যজ্ঞবতী। রাজবাহন সে কথা প্রকাশ করা মাত্র অবন্তী সুন্দরীরও পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। ফলে তাদের অনুরাগ আরও দৃঢ় ও প্রবল হলো। এরপর বিদ্যেশ্বর নামে এক ঐন্দ্রজালিকের সাহায্যে সকলের সম্মুখে বিধি অনুসারে রাজবাহন ও অবন্তী সুন্দরীর বিয়ে হয়ে গেল। সমস্ত দর্শক ও রাজা মানসার সে বিয়েকে ইন্দ্রজাল মনে করায় রাজবাহন ও অবন্তী সুন্দরী অবাধে অন্তঃপুরে একসঙ্গে প্রবেশ করলেন এবং রাত্রিতে অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শোনালেন। আর এখান থেকেই তোমাদের রাজবাহন চরিতের শুরু। তাহলে এবার চলো রাজবাহন চরিতমের কিছুটা তোমাদেরকে পড়াই। প্রথমেই আছে শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তম অঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সস্মিতাম ইদম ভাসত। শ্রুত্বা তু শুনে, ভুবন বৃত্তান্তম ত্রিভুবনের বৃত্তান্ত, উত্তমাঙ্গনা রমণী শ্রেষ্ঠা, বিস্ময় বিকশিতাক্ষী বিস্ময় বিস্ফারিত চক্ষে সস্মিতম ঈষৎ হেসে ইদম অবসৎ এই বললেন, দ্বৈত প্রিয় তৎপ্রাসাদাৎ অদ্য মে চরিতার্থা শত্রবৃত্তি। তৎপ্রাসাদাৎ তোমার দয়ায়, অদ্য আজ, মে আমার, চরিতার্থা সার্থক হয়েছে, শত্রবৃত্তি শ্রবণ শক্তি। মে মনসি আমার মনে, তমপহ অন্ধকার নাশক, তয়া তুমি দত্ত জেলে দিয়েছ জ্ঞান ও প্রদীপ, জ্ঞানের প্রদীপ। পক্কম ইদানিং তৎপাদপদ্ম পরিচর্যা ফলম। পক্কম ইদানিং এখন পরিণত হয়েছে, তৎ তোমার, পাদপদ্ম পরিচর্যা ফলম পাদপদ্ম সেবা করার পর। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা পাদপদ্মটা কি? পদ্ম মানে আমরা সবাই জানি যে পদ্ম ফুল, আর পাদ মানে হচ্ছে পা। তো রাজবাহনের যে চরণ যুগল বা পা দুটি রয়েছে, সেই পা দুটিকে এখানে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। অশ্ব চ তৎপ্রসাদস্য কিমুপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম। অশ্ব চ তৎপ্রসাদস্য তোমার এই অনুগ্রহের, কিম উপকৃত কি উপকার করে, প্রত্যুপকৃতবতী ভবেয়ম প্রত্যুপকার করব। অভাবদিয়ং হি নৈব কিঞ্চিত মত সম্বন্ধম যেহেতু আমরা সংশ্লিষ্ট যা কিছু তা যে তোমার নয় এমন নয়। ইতি জল্পন্তি প্রিয়রসি রূঢ় রাগ রসিতং চক্ষুরুল্লাসয়ন্তি সুশাপ। ইতি জল্পন্তি একথা বলতে বলতে, রূঢ় রাগ রসিতং প্রবৃত্ত অনুরাগ রঞ্জিত, চক্ষুরুল্লাসয়ন্তি চোখ দুটিকে উদ্ভাসিত করে, প্রিয়রসি প্রিয়তমের বুকে সুশাপও ঘুমিয়ে পড়লেন। এবার আমি তোমাদেরকে বাংলাটা একবার পুরোটা বলে দিচ্ছি। রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী, আমরা আগেই বলেছি যে রাজবাহন তাকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত বা গল্প শোনাচ্ছিলেন, আর এখানে অবন্তী সুন্দরীকে রমণী শ্রেষ্ঠা বলা হয়েছে। তাহলে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনেই চোখ দুটিকে বিস্ময়ে বিস্ফারিত করে
সহাস্যে বললেন, হে প্রিয়, তোমার দয়ায় আজ আমার শোভনেন্দ্রিয় মানে কি, আমাদের কান সার্থক হলো। আজ তুমি যে অজ্ঞানরূপ অন্ধকার দূর করে আমার মনে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছ, যে আজকে তুমি যে অজ্ঞান আমার মনের মধ্যে ছিল, সেই অজ্ঞানকে তুমি দূর করে ওই চতুর্দশ ভুবনের বৃত্তান্তের গল্প আমাকে বলে আমার মনের মধ্যে যে জ্ঞানের প্রদীপ তুমি জ্বেলে দিয়েছ। তোমার পাদপদ্ম মানে তোমার চরণ যুগল বা তোমার পা দুটি যেইটা পদ্মের মতো, সেবার ফল এক্ষণে আমি পেলাম। এই অনুগ্রহের প্রতিদান দিতে আমি কী বা করতে পারি, কারণ আমার এমন কিছু নেই যা তোমার নয়, আমার যা কিছু সবই তো তোমারই। এই বলতে বলতে প্রবৃদ্ধ অনুরাগে চোখ দুটিকে উদ্ভাসিত করে অবন্তী সুন্দরী প্রিয়তম অর্থাৎ রাজবাহনীর বুকে মাথা রেখে শুয়ে পড়লেন। আমি নিচে তোমাদের যদি কারোর দরকার পড়ে সেই জন্য সংস্কৃত উচ্চারণও দিয়ে দিয়েছি। তো আজকের এই পর্যন্ত পড়াচ্ছি। তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই জানিও আমাকে। আর তোমরা আর কী কী পড়তে চাও এরপরে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং এর পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই আবার ভিডিও করে দেব। তো তোমরা যারা তোমরা উপকৃত হলে বা তোমাদের দরকার, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদেরকেও বলো যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে।